আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি একটা বিষয় নিয়ে বেশ চর্চা হচ্ছে। জুলাই যোদ্ধা অর্থাৎ যাকে আমরা আওয়ামী লীগেররা বলি জুলাই সন্ত্রাসী, আর জামাতিরা বলে জুলাই যোদ্ধা, সেই জুলাই সন্ত্রাসী সুরভি নাকি ভারতের ত্রিপুরায় ঢুকেছে। এখন কোথায় ঢুকেছে, কি করছে, কোন অবস্থায় আছে, ভারতের পুলিশ তাকে খুঁজছে। সে দিল্লি থেকে ভিসা নিয়ে মেহেদির মতো ইউরোপ যাওয়ারও চেষ্টা করছে, এরকম কথাও শোনা যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই জুলাই সন্ত্রাসীরা ভিসা পায় কিভাবে? ভিসা পাই কিভাবে সেটা না, ভিসাটা হয়তো আরো আগে নিয়ে রেখেছে, বা তোমার একদম স্বীকার করো চাই অস্বীকার করো, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে দুই দেশের ইমিগ্রেশনেই তোমার পয়সাকর কিছু লোক আছে। আবার এটা একটা জিনিস আছে কি জানো, যেমন ভারতীয় এম্বাসি যেমন বাংলাদেশে আছে, বাংলাদেশ এম্বাসি ভারতে আছে, ওখানে কিছু লোকাল লোকজনকে চাকরি দেওয়া হয়। লোকাল মানে ভারতের এম্বাসি আছে, সবকিছু ভারতের, কিন্তু ওখানে আমাদের দেশে কিছু লোকাল লোক আছে। তেমনি আমার আচ্ছা, ভারতীয় কিছু লোকাল লোক আমাদের এম্বাসির চাকরি করে, এটা নর্মাল নিয়ম, কারণ বিভিন্ন কমিউনিকেশন অনেক কিছুর জন্য। ওইখানের মধ্যে এখন ভিসাটা যারা ইস্যু করে তারা কি সবাইরে চিনে? তুমি আমি হয়তো জুলাই সুরভিরে চিনি, কারণ আমি ডানা কাটা পড়ি, সেই গান মনে আছে নিশ্চয়ই, উনি স্কুল ড্রেস পরে যে গান গাইছিল। হ্যাঁ, 32 নম্বরের সামনে আমি ডানা কাটা হ্যাঁ, পরি বলে ডাউট দিয়েছি। এই কারণে আমরা চিনি, কিন্তু সবাই তো সবাইরে চিনে না। সবাই কি চিনে? এখন আমি যদি কালকে যাই, যদি ভারতীয় এম্বাসিতে আমি দিলাম, পাসপোর্ট দিলাম যে আমার একটা ভিসা দেন, সে কি আর আমারে চিনে আমি কে কি নাকি? সে দেখবে আমি সব ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, ওকে ভিসাটা দিয়ে দিছে, সেভাবে ভিসা নিয়ে নিতে পারে। আর এছাড়াও তোমার এই কলকাতায় ইলেকশনের আগে কিন্তু আমাদের ওই যে দিদির পক্ষে কাজ করার জন্য কিন্তু অনেকেই গেছে, অনেক মৌলবাদীদের এখন কত জ্বালা। এখন ওই সময় যে ভিসাটা নিয়ে রাখা না, এই যে 1 মাস আগে, সেটাও তুমি শিওর হবে কিভাবে? আর এই জঙ্গি এখানে একটা প্রশ্ন আছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, দ্বিধা বলতে পারেন। আমি এই বিষয়টা নিয়ে তরুণদাকে জিজ্ঞাসা করতে চাই যে দাদা, ও যদি এখন এম্বাসি ফেস করতে দিল্লিতে যায়, ইউরোপের এম্বাসি বলেন কিংবা যে কোনো এম্বাসি ফেস করার জন্যই তো ও যাবে, সেক্ষেত্রে ভারত সরকার বা ভারতীয় গোয়েন্দারা কি কি পদক্ষেপ নিয়েছে, বা ওর প্রোফাইলটা কি ওখানে দেওয়া আছে কিনা? আমি তোমার প্রথম প্রশ্নে আগে ফিরে যাই। প্রথম প্রশ্নে যেন তুমি কি করেছিলে যে আমি প্রথম প্রশ্নটা করেছিলাম যে মেয়েদিকে জুলাই ধরা গেল, সন্ত্রাসী শুরু কি। মেয়েদিকে ধরা গেল, একে ধরা যাচ্ছে না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। মেয়েদি কি, মেয়েদি ছিল দিল্লিতে, আর ওকে। দিল্লিতে এটিএস, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডকে পেছনে লাগানো হয়েছিল, এটিএস। আচ্ছা। কিন্তু দিল্লি এটিএস আর ত্রিপুরা পুলিশ দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আকাশ পাতাল। আচ্ছা। ত্রিপুরা পুলিশ হচ্ছে মোস্ট করাপ্টেড একটা পুলিশ আচ্ছা। আমাদের এখানে। মানিক সরকার প্রচুর ব্যবস্থা নিচ্ছে, অনেক মানে এও করছে, তোমার বিভিন্ন লোককে অ্যারেস্ট করছে, খারিজ করছে, পদ খারিজ করে দিচ্ছে, এই সমস্ত অনেক কিছু ত্রিপুরায় কিন্তু হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, তো আমরা জানি। টাকা হলে সব হয়। মানে টাকা থাকলে ওদের কাছে সব হয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, আমি ধরে নিলাম খবরটা সত্যি, ধরে নিলাম ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা। ও অ্যারেস্ট হয়ে যাবে এই কারণে যে ওর ওপরে দিল্লির পুরো নজর এখন রয়েছে। আর দিল্লি জুলাই সন্ত্রাসী যত আছে তাদেরকে যদি পায়, আগে তো মেহেদিকে ফেরত পাঠিয়েছিল, এবার মেহেদির মতো কাউকে ফেরত পাঠাবে না। আগে তো বছর খানেকের জন্য জেলে ঠুসে দেবে, তারপর যা চিকিৎসা করানোর যেগুলো হয় আর কি, মানে সাধারণভাবে আর কি, ডান্ডা পার্টি যা সমস্ত হয় সে সমস্ত হবে, থেরাপি সবকিছু হয়। হ্যাঁ, এটিএস এর হাতে পড়লে, এবং মেহেদি একটা শুকনো চেহারা দেখে যেখানে মারলি তো কানের গোড়া একটা মরে যাবে। তো শেষকালে একটা বিদেশে মেরে আমরা ওকে যে জায়গায় কাল প্যান্ট থাবড়া খুলে তোবড়া মেরেছে, মেরেছে।
ওকে যে জায়গায় প্যান্ট খুলে মেরেছে ও তো সাংবাদিকদের দেখাতে পারবে না, এটা তো আমরা জানি। না, ও তো বলেছিল আমি আমি দেশে গিয়ে সাংবাদিক বৈঠকে আমি কি করে জানাবো। তো সেই সাংবাদিক বৈঠক তো আমার চোখে পড়েনি, তোমাদের চোখে পড়েছে? না না, একদমই পড়েনি। সে যা খেয়েছে, সে তাকে একটা চড় মেরেছিল সেটাও বলেছে, আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে ধাক্কা দেওয়া, তার মানে কি চড় মেরেছে। আর এখানে পুলিশ যেটা করে সেটা হচ্ছে পশ্চাৎ দেশে এমন মারবে না, এমন মারবে, সে তুমি বসে পাতক্রিয়া করতে পারবে না 3 মাস, যেটা বাংলা দিল্লি ভাষায় না ঢাকা। অত্যন্ত কুৎসিত নয়। এই দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, যারা যারা করেছে তাদের কবলে এখন কিন্তু এইগুলোই জুটবে। তো তাহলে এখন দিন শেষে তো আপনার ওই দিন শেষে 2024 সালের নভেম্বরে করা আপনার ওই ভবিষ্যৎবাণী ফলে যাচ্ছে যে ওদের কাছে বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা রইল না। হ্যাঁ, আমি রাশেদ তিনদিকে ভাইয়ের কাছে ভারত আসতে ঘেরা চাই। ভাই, রাশেদ ভাই, তিনদিকে আহ, ভারত ঘেরা, তারপরে কানাডারের বেড়া পড়ে যাচ্ছে, 45 দিনের মধ্যে সমস্ত বেড়া বসে যাচ্ছে, হুম, তারপরে এবার পালানোর আর কোনো জায়গা নেই। এবার এখান দিয়ে ঢুকতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে নৌকো নিয়ে ভাস, আর নইলে সাঁতার দিয়ে পার হ। সব থেকে সেফ, গতকালকে আমি বলেছিলাম ভাই পাকিস্তানে যা, ওখান থেকে দুবাইয়ের ফ্লাইট ধর, তোদের বেরিয়ে যায়। ভারতে আসার কি দরকার? আমি আপনার এই কথার যে এত সূত্র ধরে আমি একটু রাশেদ ভাইয়ের কাছে জানতে চাই। রাশেদ ভাই, হঠাৎ করে জুলাই আন্দোলনের সাথে উপর এত মানুষজন খেপে গেল কেন? যে মানুষরা একসময় এই জুলাই সন্ত্রাসীদেরকে সমর্থন করত, সেই মানুষগুলো এখন এদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে রীতির মতো জুতার মালা পরাচ্ছে। বিষয়টা আমাদেরকে একটু ব্যাখ্যা যদি করতেন, কাহিনীটা কি? দেখো, এটা নর্মাল, বিষয়টা নর্মাল। আচ্ছা এই আচ্ছা জুলাই আন্দোলনটা ঘটাইছিল মুষ্টিমেয় কিছু লোক, যাদের কাছে পেট্রো ডলার ছিল, ওরা ঘটাইছিল। বাকিগুলো তো না বুঝা নামছে। ওই যে আমাদের আচ্ছা দেশে আচ্ছা। একটা কথা আছে কি জানো, যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আহ মানে খাইয়া দেয় তো কাজ নাই, আচ্ছা ঢোল বাজাইতেছে। তো ওই যে আমি তোমার গতকালকে মনে তোমার একটা টক শোতে বলছিলাম যে ওই জাসদ এক সময় মিছিল করতো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। আমরা তো বুঝতাম না, তো মজদুরের জায়গায় আমরা কইতাম দুনিয়ার মজনু এক হও লড়াই করো। গেল এক। দ্বিতীয় কাহিনী বলি, আমি যখন একদম ছোট, তখন ধরো আমি আর এই 3-4-এ পড়ি আমি। ওই আচ্ছা সময় আচ্ছা। আমার রাশেদ, এলাকায় ছিল রাশেদ রাশেদ শিয়াদের। কন্টিনিউ করো, রাশেদ কন্টিনিউ করো, আমি 2 মিনিট অফ করছি। আচ্ছা, জি জি জি। ওখানে কন্টিনিউ করো। শিয়াদের একটা ইমামবাড়া ছিল, শিয়া। আচ্ছা আচ্ছা তো মহরমের 10 তারিখে ওরা ওই যে চেইনের আগায় ছুরি টুরি দিয়া তারা পিট কাটতো, হাই হোসেন কইরা। আচ্ছা। ওইটা দেখতাম। এখন দেখা এরপরে যে মহরমের পরে এবার আমরা এলাকার পোলাপাইন মিললা, এখন আমরা তার ছুরি চাকু পাবো না, আর ওর ভয়ের না। বিষয়। তা আমরা করতে কয়েলের স্ট্যান্ড আছে না, কয়েলের স্ট্যান্ডের রশির মধ্যে বাইন্দা, হুম, তা আমরা বুঝতাম তো না, বাস আমরা হাই হোসেন করি। কারো আচ্ছা। কারো পিঠে আচর মাচর লাগতো, শার্টটা ডয়ে পরে যায় ঘরে যায় তো মাইর। কিন্তু তো আহ, মজা। তো জুলাই ডাবল মাইর। আন্দোলন মজা পাইছিল। এখন এরা এসে দেখছে যে ওমা এই মজার তো মজা না, মূল মজা তো অন্য কেউ লুইটা নিয়ে গেছে গা। পয়সার মালিক তো সাদিক কাইম বাবা তারা হয়ে গেছে গা। সার্জিস নাহিদ তাদের পেট বড় হয়ে গেছে গা। ওদের হুম। বাটন ফোন থেকে এখন আইফোন 17 স্পেশাল এডিশন ব্যবহার করতেছে। তাহলে তো নাই, সুতরাং খেপা শুরু। আর যারা আর কিছু মানুষ যারা ভুল বুঝছিল, আগে বুঝে নাই, যখন এসে দেখছে ও বাবা এই আন্দোলন কইরা তো আমাদের লাভ হয় না, বরং দেশের আরো ক্ষতি হয়েছে, আমার ইনকাম কমে গেছে, আমার ইনকাম ছিল 1,500 এখন পড়ে গেছে 800। সবাই তো আরো যে রিক্সালার সেলুট রিক্সালার মতো সৌভাগ্যশালী না। যেমন ও না, জামাতের প্রোডাক্ট, ওরে রিক্সা চালাইছে জামাতে। এখন জামাত মাসে ওরে 50,000 টাকা বেতন দিয়া রাখছে, যে তুই খালি খেয়াল কোনো করে কাম কাজ দেখেন, কর। খেয়াল করে দেখেন ওরা কিরকম বাটপার। বলছে তোর রিক্সা চালানো ছাড়ার দরকার নাই, তুই রিক্সা রেগুলার চালাবি, তোর মাস গেলে যেটা পাওয়ার সেটা তুই পাইতে থাকবি। মানুষ তো হ্যাঁ, জানে ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, প্রয়োজনে হয়তো কয়দিন পরে দেখবা যে হেরে এই যে 50,000 বা 1,00,000 টাকা যেটা মাসে বেতন দেওয়া, সেটাও দেখবা যে হয়তো হেরে ইয়ে দিয়া রাখছে, কি কয় তোমার এটারে, এই ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানায় রাখছে হেরে। অস্বাভাবিক জামাতের কিছু দ্বারা না। সব সম্ভব, আর বেতন তো দিব একটা। তো এই, তো এগুলো তো সবার ভাগ্যে জুটে নাই।
যাদের ভাগ্যে জুটে নাই তারা গেছে এক ক্ষেপ, তার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাছে এখন পেট্রোডলার পকেটে আইতেছে না, তারাও খেপা রইছে। আর সাধারণ পাবলিক তো আসলে ভুল বুঝতে পারছে যে কি ভুল তারা করছে, বাস এই জন্যই লাগে কালকে দেখলাম আপনার অনুষ্ঠানে এসে একজন মাপ চাইলো, রীতিমতো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছিল সে সর্বপ্রথম হ্যাঁ। বাংলাদেশে। সে কে আসলে, তার পরিচয়টা যদি একটু বলতেন। উনি হচ্ছে যে এই হাইকোর্টের সিনিয়র লয়ার মহসিন রশিদ। আচ্ছা আচ্ছা উনি করেন হচ্ছে যে ইয়ের কি বলে এটারে মুসলিম লীগের সভাপতি বর্তমান, আচ্ছা 2025 উনি সভাপতি হয়েছেন। তো উনি নিজে স্বীকার করছেন, উনি বলছে দেখেন ফ্যাসিস্ট শব্দটা সর্বপ্রথম আমি উচ্চারণ করছি শেখ হাসিনার বিরুদ্ধে, তবে আমি Okay. এখন জাতির কাছে ক্ষমা চাই এই শব্দ উচ্চারণ করার জন্য, কারণ ডাক্তার ইউনূস যদি না আসতো আমি ফ্যাসিস্টের ডেফিনিশন কি এটা বুঝতাম না। ও আসার না, পরে হারে হারে টের পাইছি, হারে হারে টের এবং পাইছি। সে বলছে, সে আরেকটা জিনিস বলছে যে অনেকে বলে যে শেখ হাসিনা ডিক্টেটর ছিল, বলে যে উনি ডিক্টেটর হলে উনি ছিল মানবিক ডিক্টেটর, হুম মানবিক ক্ষমতা গুণাবলী সম্পন্ন ডিক্টেটর। তার কারণ হচ্ছে উনি এই ডিক্টেটরশিপ কইরা আমার দেশের উন্নতি করছে, উনি এই ডিক্টেটরশিপ করে আমার দেশের রাস্তাঘাট আনছে, আমার গরিবের দুই বেলা খাওয়ার ব্যবস্থা করছে। উনি মানবিক ডিক্টেটর, আমার এই গণতান্ত্রিক ডিক্টেটর হচ্ছে মানবিক ডিক্টেটরের এই মুহূর্তে প্রয়োজন। তখন আমি বললাম যে আপনি কি বাহ। ভুল বুঝতে পারছেন? বলে যে অবশ্যই ভুল বুঝতে পারছি। যে উনি পরে উনি তুলনা দিলেন, বলে ডিক্টেটরশিপ অনেক রকম আছে, কয় চায়নার যে আছে সেও একজন ডিক্টেটর না, চায়না তো আরো পার্টি আছে, কিন্তু উনি ওই বেটা ডিক্টেটর, কিন্তু ওই বেটা তো চায়নারে কোথায় তুলে নিয়ে গেছে, আকাশে তুলে। কয় সেটা Right. অন্য জায়গায় পারে নাই। কয় আমেরিকার গণতন্ত্র আমেরিকার মতন, চায়নার গণতন্ত্র চায়নার মতন, ভারতের গণতন্ত্র ভারতের মতন, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতন। সুতরাং রাশিয়ার আমার কথা বলবেন না, হ্যাঁ রাশিয়ার কথা বলবেন না, ওখানেও তো দীর্ঘদিন একই ব্যক্তি শাসন করতেছে। একই যেই রাশিয়া 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা 19টা দেশ হয়ে গেল, সেই হ্যাঁ। সোভিয়েত ইউনিয়নকে পুতিন আইসা মেকানিজম হোক আর যেভাবে হোক হইতে হইতে আজকে ধরে রাখছে তো ক্ষমতাটা, সেই রাশিয়াকে আজকে আবার তারা কোথায় তুলে নিয়ে গেছে। যে রাশিয়ায় যুদ্ধের একদম। কারণে কোভিড এর কারণে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার কথা, এক মহিলা পুরো অর্থনীতি ধরে ফেলছে, ধরে রাখছে না, রাখছে এই তো। যে ডিজি হেলথ অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কেও কিছু কথা বলেছিল ওই ব্যক্তি, আমি একটু এটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। গতকালকে যেহেতু শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, শেখ হাসিনার কাছে ক্ষমাও চেয়েছে ওই লোক এবং তিনি নিজের ভুল স্বীকারও করেছে। তা আমরা একটু এই বিষয়টা, যেহেতু লাইভটা আপনি করছেন কালকে, তা আপনার কাছে তথ্য আছে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি। স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে বলছে যে কোভিড এর যে ইনজেকশন গুলোর কথা, উনি সরাসরি বলছে ইনজেকশন গুলো তা আসে বাহির থেকে, হুম এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এটা আসে, ওখানে কিন্তু 2 নম্বরই করার রাস্তা নাই, ওখানে 2 নম্বরই করার রাস্তা নেই। সুতরাং ওখান থেকে সরকার পয়সা দিবে, সেই পয়সায় মাল আসবে। দেখ এই ইনজেকশন গুলোর কথা ভুলেই যাও। কোভিড এর সময় কি হয়েছিল, প্রথমে 20 লাখ ডোজ দিল ভারত বাংলাদেশ, এবং সেটা বিনা কষ্টে হ্যাঁ বিনামূল্যে দিছে। ভারত দিছে, ওইটাই বলতে ভারত দিছে কতটুকু, 20 লক্ষ। এরপরে রাশিয়া দিল আমাদেরকে, এরপরে এবার বাংলাদেশ এগুলো দিয়ে চালনা যখন শুরু করলো, তখন আস্তে আস্তে সরকার টু সরকার চুক্তি হয়েছে, মানে গভর্নমেন্ট, এবং সেই চুক্তিটা হয়েছে কার সাথে আমি বলি, আমেরিকার সাথেও হয়েছে, চীনের সাথেও হয়েছে, সবার সাথে হয়েছে। কিন্তু ইন্ডিয়া দেখেন প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে কিন্তু 20 লক্ষ ডোজ ফ্রি টিকা দিয়েছে, ইন্ডিয়ার সাথে কোনো বাণিজ্যিক চুক্তি হয় নাই। না না, বলতে পারবে না যে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিছে। ভারত শুধুমাত্র বাংলাদেশকে দেয় নাই, হ্যাঁ, ভারতীয় নেপালকে দিয়েছে, ভুটান, বিভিন্ন দেশ পাইছে, সারা মানে পৃথিবী- সারা পৃথিবীকে ম্যাক্সিমাম দিয়েছে। দেশ, ম্যাক্সিমাম আফ্রিকার আফ্রিকার যত কান্ট্রি দেশগুলো রয়েছে, গরিব গরিব আফ্রিকান দেশগুলো, সব দেশগুলোকে দিয়েছে, সব দেশ তাও তো বাদ দেয়নি। কাউকে ওইটাই বললাম যে কাউকে বাদ দেয় না, ভারত দিচ্ছে। তো এরপরে যখন চুক্তি হলো কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখন এক্সাম্পল ধরো ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা চুক্তি আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে তারা ডিজেল দিবে, ভারত আমাদেরকে ডিজেল দিবে। তো এই ডিজেলটা আসবে কি, আমাদের পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে। তো এটা তো শেখ হাসিনার আমলে চুক্তি ছিল, পাইপলাইন হয়েছিল। তো শেখ হাসিনা যদি সেখানে দুর্নীতি করে থাকে, যদি বলা হয় যে শেখ হাসিনা দুর্নীতি করছে এই চুক্তিতে, তাহলে এখন যে ডিজেলটা আইতেছে এইটার দুর্নীতির টাকা কার ভাগে যাইতেছে? রাইট। এটা আপনারা খাইতেছেন। এখন কয় যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করতে যায় শেখ হাসিনা দুর্নীতি করছে, তো এখন যে পারমাণবিক ইয়েটা যে এখানে বসাইছে সেইখানে এবার দুর্নীতিটা কে করতেছে?
এখানে আমি তরুণদার কাছ থেকে তখন কিন্তু দুর্নীতি হয় না, G2G বলে। এখানে আমি তরুণদার কাছ থেকে একটা তথ্য জানতে চাই। দাদা, হ্যাঁ। আপনাদের ইন্ডিয়ায় তো পরমাণু বিজ্ঞান মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে যতদূর জানি। হুম। তাহলে হ্যাঁ। আপনাদের দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বৈদ্যুতিক সাপোর্ট পাওয়া যায় পুরো ইন্ডিয়ায়, বাংলাদেশের ক্ষেত্রে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে এত গসিপিং কেন, বা এত বাধা বিধিনিষেধ কেন? কি জানি ভাই, আমি বলতে পারবো না তো, আমি এটা নিয়ে বলতে পারবো না। কারণ বাংলাদেশের সবকিছুতেই একটা বিদ্রোহী মনোভাব, বিপ্লবী মনোভাব। যাই হোক, ভালো হোক মন্দ হোক, আমি গিয়ে তার পেছনে একটুখানি কাঠি মারবই, এইটা হচ্ছে মনোভাব। সেইখান থেকে একটা হতে পারে, আমি তো জানি না। আমার দেশে তো এসব নেই, দেশ রাশেদ উন্নতি ভাই, করছে আমরা বুঝতে আপনার কি পারি। মনে হয় কেন এত বিরোধিতা? এখানে বিরোধিতাটার কারণ কি জানো, যে মানে একটা, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কথাই ধরো, একটা বিশাল যজ্ঞ, এর মধ্যে 90% লোনটা দিল কে? রাশিয়ান গভর্নমেন্ট। 10% দিল কে? বাংলাদেশ। এইবার আসো, এখানে ইঞ্জিনিয়ার কারা? রাশিয়ান। এখানে ইঞ্জিনিয়ার কারা? ভারতীয়। এখানে ইঞ্জিনিয়ার কারা? আরো টুকটাক কিছু কিছু দেশের আছে। এটার সক্ষমতা যাচাই করছিল কারা? সেই 65 থেকে ফরাসিরা। সব রেডি। তো বাংলাদেশের যে 10%, এই 10%-এর মধ্যে গেছে কি? এই 10% ভূমি অধিগ্রহণ করতে হইছে না? বাংলাদেশের তো একটা মেন্টালিটি আছে। তুমি আজকে যদি বলা হয় যে সুন্দরবনে এয়ারপোর্ট করুন, কালকে যা দেখবে যে 10,000 টাকার জমি 10 লাখ টাকায় কিনে রাখছে বাঙালি। এরপরে এটা সরকারের কাছে বেচবে, 10 লাখ টাকার জমি 25 লাখ টাকা করে বেচবে, তুমি ওই টাকা দে। এখন এই 10% দিয়ে সরকার ভূমি অধিগ্রহণ করছে। ওইরা হিসাব যখন হইছে, এবার লেবার সাপ্লাই দিছে বাংলাদেশ, লেবার বাংলাদেশের। বাকি এখন টাকা তো দিচ্ছে কে? রাশিয়া। ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার বাইরে, বেতন টেতন সব ওদের, সব ওদের। মাল মেটেরিয়ালের মধ্যে রড আসছে আমার দেশ থেকে, সিমেন্ট গেছে আমার দেশ থেকে। এখন কয় যে এইখানে দুর্নীতি হয়ে গেছে। রাশিয়া দিছে 90%। এটার পেছনে এই যে দুর্নীতির ন্যারেটিভটা, এইটা করার পেছনে কারণটা কি বলবো? আমার কাছে যে উত্তরটা আছে সেটা বলবো। অবশ্যই। রাশিয়ার সব থেকে বড় পরাশক্তি কে? আমেরিকা। আমেরিকা। আমেরিকা কখনো রাশিয়ার ভালো হোক সেটা চায় না। তো বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট আমেরিকার কাছে যে পরিমাণ দাসত্বের চুক্তি করেছে, তারা কি চাইবে রাশিয়ার একটা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হোক? মোটেও চাইবে না। সেই জন্যই এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা হচ্ছে, অতিরিক্ত দামে নাকি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাকে শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেছে। তো বেটা তোরা কর, তোর বাপ আমেরিকারে করে দিতে আরেকটা করতে, ওটার উপরে করছে, তুই অন্য জায়গায় আরেকটা কর, সে সুযোগ নাই তো। পৃথিবীর বিভিন্ন দেশে এই পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র, যেই পরিমাণ বিদ্যুৎ এখন দিবে 2000 মেগাওয়াট, এই ক্যাপাসিটি একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 20 থেকে 22 বিলিয়ন ডলার লাগছে। সেখানে বাংলাদেশে খরচ হচ্ছে মাত্র 13 বিলিয়ন। তাহলে তাহলে এই যে পশ্চিমা গোষ্ঠী সবসময়, এই যে ইউনুসের পরবর্তী যে তারেক জিয়ার সরকার, এরা তো ওই একই আমেরিকার ফুটপ্রিন্ট। এই যে এখন ধরো একটা কথা আজকে বইলা দিই তোমাকে, এই যে এখন তিস্তা চুক্তি করবে বলতেছে না, তিস্তা চুক্তি না তিস্তা বাদ করবে বলতেছে না, পদ্মা ব্যারেজ করবে, ভারতকে যেন পানি দেওয়া না লাগে এজন্য। এত পদ্মা ব্যারেজ করুক আর তিস্তা ব্যারেজ করুক, জাহান্নাম ব্যারেজ করুক, একটা কথা বলি যে ভারত এই মুহূর্তে একটু চুপ থাকা দরকার। কারণটা কি জানো? ভারত কিছু না বললে কিছু হবে না। কারণ হচ্ছে যে এই ব্যারেজ কোন সরকারই করার সক্ষমতা নাই। তার কারণ হচ্ছে এই ব্যারেজ করতে হলে পয়সা দিবে। এই যে 1 থেকে 1.5 লক্ষ লোক উচ্ছেদ করে জায়গা দখল করতে হবে, এইটা পারবে না, সুযোগ নাই। ওইটা এছাড়া আরেকটা জিনিস আছে, একটা এয়ারপোর্ট করার কথা ছিল ঢাকার বাহিরে, একটা এয়ারপোর্ট। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এত দুর্দান্ত ক্ষমতা না, পারে নাই। কাছে কৃষি জমি আছে, অমুকের বসত ভিটা আছে, এগুলো পারবে না। সুতরাং এগুলো ওই যে চুক্তির কথা বলা হবে, অমুক হবে তমুক হবে, এগুলো হবে না। এগুলো দিন শেষে হলো পকেট বাণিজ্য করার একটা প্রকল্প হবে, আর কিছুই না। টুকটাক টাকা পয়সা খায় দেয়, হাই হুলাট, বাস শেষ। হ্যাঁ। তা আমি দাদা আপনার কাছে আসতে চাই, বর্তমান হুম। এই যে জুলাই যোদ্ধা সুরভি বা জুলাই সন্ত্রাসী সুরভি,
হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে গেছিলাম, আমরা সুরভি থেকে একেবারে ইন্টারন্যাশনাল প্রসঙ্গে চলে গেছি। না না না, ওর সুরভিতে সঙ্গে ফিরে গেছে। ইন্টারন্যাশনাল পলিটিক্সটা জড়িত, ওর সঙ্গে ইন্টারন্যাশনাল পলিটিক্স এই কারণে জড়িত কারণ ওদের পেছনে ইউরোপের বিশাল একটা স্বার্থ গোষ্ঠী কাজ করতেছে, তা না হলে ওদের ইউরোপ যাওয়ার এত খায়েশ কেন? কে আছে ওদের হুম। ইউরোপে? কেসকিবান্দির পুতের নাম সলেমান খা, তাহলে কেসকিবান্দির পুত হয়ে তুমি ইউরোপ যাবা, ইউরোপে তোমার কি আছে? আমরা নাইলে বলতে পারি ইউরোপে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের বাড়িতে যেমন বেড়াইতে, ওদেরও এরকম কেউ না কেউ আছে না, নাকি? ইউরোপ আসতে সে কেউ কার- লাগে না। পয়সা থাকলে ইউরোপ আসা যায়। আর এদের কাছে যেই পরিমাণ পয়সা আছে তাতে ওদের জন্য সোজা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে ফেসবুকে বলছে, সবাই বলতেছে এই লিও লিখছে, সবাই বলতেছিল ভিসা নিয়ে সেই ইলিগাল ওয়েতে ইন্ডিয়ায় গেছে, এইটা ঠিক, এইটা। তারপর সুরভির কারেন্ট স্ট্যাটাস সম্পর্কে আপডেট দিতে গিয়ে বেশ কিছু জায়গায় নক দিই। লাস্ট যে ইনফরমেশন হাতে এসছে সেই অনুযায়ী উপস্থাপন করলাম আমরা উপরে। জুলাই সন্ত্রাসী আর শিবিরের যৌনদাসী তাহারিমা জান্নাত সুরভি ইন্ডিয়ায় নাই, দেশেই আছে। ওর নেক্সট এক্সাম রবিবার দিন, সেটাও গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজে একাডেমি ভবনের 4005 নাম্বার রুমেই। আর আজকের হাজিরা খাওয়াতেও সে স্বাক্ষর ও নিজে হাতেই করেছে। কারো ক্লিয়ারেন্স বা তথ্য যাচাইয়ের প্রয়োজন থাকলে গাজীপুর বদরে আলম কলেজে কোনো টিচার, ক্লার্ক, ছাত্রছাত্রী কিংবা অথরিটি কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর একটা কথা, সুরভি যদি 2-1 দিনের মাঝে ইন্ডিয়া এসে থাকে, সুস্থভাবে ব্যাক করতে পারবে না, কথা দিচ্ছি। শুধু ইন্ডিয়া না, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশেই ওর জীবন কি কি পরিণতি অপেক্ষা করছে ওর চিন্তা ও ধারণার ঊর্ধ্বে নয়। না, অত্যন্ত গঠনমূলক একটা পর্যালোচনামূলক একটা স্ট্যাটাস, কিন্তু কথা হুম। হচ্ছে লাস্ট আপনি বলছিলেন দাদা যে ওই ডেপুটি হাই কমিশনার বরাবরও একটা চিঠি পাস করিয়েছে, তাহলে হ্যাঁ, ওখানে হ্যাঁ, না হ্যাঁ, গেলে ওই হ্যাঁ, হ্যাঁ। চিঠিটা কিভাবে পাস করালো? না, এমনও হতে পারে ও কোনো দরকারে হয়তো এসেছিল, এসে চিঠিটা কি করেছে, ও হয়তো ভবিষ্যতের জন্য একটা ক্লিয়ারেন্স নিয়ে রেখে দিয়েছে, করে তারপরে ও আবার ফিরে চলে গেছে, এটাও হতে পারে। কিন্তু বুঝতে পেরেছি। আমাদের পক্ষে এই মুহূর্তে আমি ত্রিপুরা পুলিশের উপরে অতটা ভরসা করি না। যেটা দিল্লি পুলিশের উপরে করি, সেটা ত্রিপুরা পুলিশের উপরে করি না। বুঝতে পেরেছি। অদক্ষ অদক্ষ একটা পুলিশ বাহিনী, যেটাকে দক্ষ করতে গেলে, যেটা বামপন সরকার একদম সিদ্ধারা সব ভেঙে দিয়েছে। যেমন এখানে তৃণমূল সরকার যেমন আমাদের পুলিশটাকে শেষ করে দিয়েছে, সেরকম বামফ্রন্ট ওখানে শেষ করে দিয়েছে। সেটাকে আবার গঠন করতে সময় লাগবে। এর আগে বিপ্লব ছিল, আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী, সেও সেরকম ভাবে কিছু করেনি। এখন দেখা যাক পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি যদি কিছু করে একেবারে পুলিশটাকে ঠিকঠাক করতে পারেন। আগা 5 তলা সমস্ত চেঞ্জ করতে হবে, তবে যদি ঠিক হয়। তো তবে এটা যদি দিল্লিতে ও যদি কোনোভাবে পৌঁছায়, এর যদি দিল্লি কোনোভাবে গিয়ে পৌঁছায়, তাহলে এর কপালের দুঃখ আছে। আর ও যদি এখান থেকে যদি ওই ওই কাজটি করে ও যদি দেশে ফিরে যায়, তাহলেও বেঁচে গেল, আপাতত বেঁচে গেল। তবে ভবিষ্যতে বাঁচবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ এই আগস্ট সেপ্টেম্বরের পরে তোমাদের দেশের যে অবস্থা হবে, আজকে আমি বলে রেখে দিচ্ছি, আগস্ট সেপ্টেম্বরের পরে তোমার দেশে যে অবস্থা হবে, সেই অবস্থায় এই জঙ্গিগুলো, যাদেরকে আমি বলেছিলাম 1 বছর আগে যে এদেরকে প্যান্ট জামা খুলে বেড়াতে বেড়াতে পাবলিক রাস্তা দিয়ে দৌড় করাবে, সেই দিন এসে গেছে। ছি দাদা, আপনি সেদিন এটা কি করে বলেন? তুলে নয়। আন্ডারপ্যান্ট থাকবে তো মোটামুটি। হ্যাঁ, পুলিশ আন্ডারপ্যান্ট থাকবে পুলিশ তো যখন মোটামুটি। গণহত্যা করছিল তখন আন্ডারপ্যান্ট রাখছিল। না, এই জুলাইয়ের যারা আন্দোলন করছে ওরা তো তোমার পৃথিবীর কৃতি সন্তান। পৃথিবীর কৃতি সন্তান, ডলার খর, ওরা ডলার খর। ওরা পৃথিবীতে কৃতি সন্তান। যেমন কালকে তোমার একটা দাদা, আপনাকে আমি মনে হয় একটা জিনিস দেখাইতে পারি, কেন আমি কৃতি সন্তান বলছি। আমার কাছে যদি থেকে থাকে আর কি, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই, পাবো কিনা জানি না সেটা।
আচ্ছা, এটা নাই, যেমন আমাদের এই আহ, তারেক ভাইয়ার মেয়ে, আমি যদিও বাচ্চা মেয়েদের নিয়ে কথা বলতে চাই না, ও বললো যে কি শিশুদের বেহেস্ত না কি একটা যেন উদ্বোধন করতে গেছে, শিশুদের জন্য বেহেস্ত। তো আমি পরে পোস্ট দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে হামে শিশুরা মরে, মানে মরে গেলেই তো বেহেস্ত। তো ওই রকম আর কি। জুলাই আমের কথা জুলাই আমের কথা যোদ্ধা, বলিয়েন না, আমের জুলাই কথা যোদ্ধা বলিয়েন যারা, না। ওরা হচ্ছে যে সারা আমি পৃথিবীর সবচেয়ে বড় কি আপনার এই যে বঙ্গবন্ধু কি বলেন, বঙ্গবন্ধু কি আপনার ওই যে ভারতের যারা বড় বড় ইয়ে আছে, চেকোবার লেলিন, এরা সব বাদ, এরা তো এদের চেয়ে শক্তিশালী এ পোলাপাই। ওদেরকে এই জন্য বলছি, ওদের দাদা যে বললো কাপড় চোপড় খুলে মারবে, এই জন্য বললাম যে আন্ডার প্যান্ট বা গামছা পরাবে তো মোটামুটি। আমের কথা বলিয়েন না, একটু আগে হচ্ছে আমার ছোট বোন যেটা গামছা প্রেগনেন্ট, যেটা পড়ায় সেটা হচ্ছে ওকে লাঠিতে পড়ায়। হসপিটালাইজ করে আসলাম। লাঠিতে পরাবে? লাঠির মধ্যে গামছাটা পরায় লাঠিকে, যাতে আচ্ছা, ছাপটাও না পড়ে। কেউ যখন হুম। মারবে, যেখানে যার মারবে তা সে বুঝতে পারবে ছাপ পড়লো না, কিন্তু আমি আমি আর উঠে দাঁড়াতে পারছি না। গামছা মানে ওরে পড়াবে না, গামছা লাঠিকে বস্তা পড়াবে। বস্তা উপরে দিয়ে যেভাবে মারে আর কি। হ্যাঁ, বস্তা পেটাই পেটাবে। তারপর তবে শিঙি সুরভি মাছের চৌবাচ্চা, মাগুর মাছের চৌবাচ্চায় বসিয়ে দেয় হাত পা বেঁধে। তবে সুরভিকে বের করা উচিত দ্রুত, যে কোথায়, এবং ভারতে যদি ঢুইকা থাকে, এবং এটা এটা আসলে এখন ভারতের ঢুকেছিল গভর্নমেন্টের খবর ঢুকেছিল, আছে। এটা ঠিক ঢুকেছিল। তার মানে হচ্ছে দাদা, ঢুকেছিল, এখন ভারত লিগাল বিষয়ে গভর্নমেন্টের ঢুকেছে কি সর্বোচ্চ ইলিগাল থাকা বিষয়ে উচিত, কিন্তু ঢুকেছে আমি সুরভি জানি না। না। আপনার দেখেন, যদি সুরভি যদি ঢুকতে পারে ভারতে, তার মানে কত হাজার পাকিস্তানি জঙ্গি বাংলাদেশ ক্রস করে ভারতে ঢুকবে। আছে তো, এটা কিন্তু ভারত আছে সরকারের তো, চিন্তা করা উচিত। আছে তো, ভারতে আছে তো। এই যে এখন পটাপট পটাপট যে ধরছে আর মারা পড়ছে, দামাদাম করে মারা পড়ছে, অর্ধেক তো কাগজে বেরোয় না, প্রকাশই করে না, এনকাউন্টার করে দেয়। স্পেসিফিক্যালি আপনার ব্যক্তিগত অভিমত মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে, যে এটি আসলে বাংলাদেশকে ভয়ঙ্কর একদিকে নিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে এমন কথাবার্তা উঠেছে, তার সঙ্গে আপনি একমত কিনা, যেটি ডক্টর ইউনূস এটা সরকার থেকে হইল বলছিল? 1757 সনের 23শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে রিজাল্ট বাঙালির জীবনে আনছিল, বাংলার জীবনে আনছিল, ওই ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই রেজাল্ট আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি, এটাকে বাতিল করতে হবে বলে, যদি দেশ স্বাধীন রাখতে হয় বাতিল করতে হবে। ইয়েস, সেই মেরুদণ্ড থাকা উচিত। আপনি বলতে পারে আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, সেই কথাটা আমি সেইভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে এই কথাটা বলে গেলাম। পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদেরকে পিছনে টেনে নিয়ে যাবে, আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। খুব ক্লিয়ার। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হইলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া। আপনি সাহসের সঙ্গে নানান ধরনের কথা বলে যাচ্ছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইস্যুতে, এটি আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু আপনার কাছে আমার এই মুহূর্তে যে প্রশ্নটি, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটি ডক্টর ইউনূসের সময় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল, এবং সেটিকে কেন্দ্র করে ভূ রাজনীতির নানান ধরনের সমীকরণের জায়গা যাচ্ছিল বাংলাদেশ, এবং অবশ্যই সেটি নেতিবাচক দিক থেকে আমরা এই সরকার, নির্বাচিত বিএনপি সরকারের সময় এসে দেখতে পাচ্ছি সেই একই ধরনের ধারাবাহিকতা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের, সামরিক চুক্তি থেকে শুরু করে নানান ধরনের চুক্তি সম্পাদিত হচ্ছে। আহ একজন রাজনীতিবিদ হিসেবে আমি মুক্তিযোদ্ধা বিষয়টি আমি যদি আপাতত এখানে আলোচনা না নিয়ে আসি, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশে যারা আমাদের কথা শুনছেন, আমি সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় এমন একটি অবস্থানে একটি দেশ, আমি সেই দেশকে অস্বীকার করছি না, তার সাথে আমাদের দেশের কোনো সম্পর্ককেও আমি অস্বীকার করছি না। কিন্তু
একটা জিনিস মনে রাখতে হবে, এই পাকিস্তান কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শত্রু, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা দেশটা স্বাধীন করেছিলাম, এবং তাদের বন্দুকের রক্তেই আমাদের দেশে রক্তের সাগর হয়েছিল। এবং পাকিস্তান এমন কোনো দেশ নয় যে দেশ খুব সভ্য দেশ, এটা এখনো অসভ্যতার একটা মাত্রা অতিক্রম করা একটা দেশ। এখনো যে তার নিজের দেশে বেলুচিস্তানে মানুষকে মারে, যে বেলুচিস্তান এখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তার বিরুদ্ধে, যেমন আমরা সংগ্রাম করেছিলাম একসময় এবং জয়লাভ করেছিলাম। আর পাকিস্তান এমন কোন দেশ নয় যে দেশ আমাদেরকে অর্থে বৃত্তে অথবা সাহায্যে সহযোগিতায় খুব কিছু করতে পারবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হইল একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া। এই যে মানুষকে, অন্ধ মানুষের সমর্থনের জন্য পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের সঙ্গে মানে নিয়মের অতিরিক্ত সম্পর্ক রক্ষা করা, সেটা আমি সঠিক বলে মনে করি না। ইউনূস সাহেব এসে এই দেশটাকে বলতে গেলে পাকিস্তানের দুই ছোট ভাই বানিয়ে ফেলেছিলেন, এবং তারা বলতেই ছিল যে আমাদের ছোট ভাইয়েরা ৫৫ বছর আগে ভুল করে চলে গেছিল, সেই ঘরের ভাই আবার ঘরে ফিরে এসেছে এইরকম। আর সেইখানকার যে জঙ্গি সংগঠন, এই মানে লস্করে তৈয়বা থেকে ধরে হরকাতুল জাহাদ থেকে ধরে জিহাদ থেকে ধরে সবাই বলছিল, তাদের আনন্দের আর কোনো সীমা ছিল না। আমি পাকিস্তানের সাথে মানে মাত্রাতিরিক্ত অথবা সৌজন্যতার অধিক কোন সম্পর্ক রক্ষা বাংলাদেশ করলে পরে আমি মনে করি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং আমি এটার বিরুদ্ধে। আপনি বলতে পারে আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, সেই কথাটা আমি সেইভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে এই কথাটা বলে গেলাম। পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদেরকে পিছনে টেনে নিয়ে যাবে, আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। খুব ক্লিয়ার। আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি বলেছেন, তিনি পাকিস্তান সফর করে এসেছেন, তিনি বলেছেন যে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুণগত মানের দিক থেকে অনেক উৎকর্ষ সাধিত হয়েছে, অনেক দূর এগিয়ে গেছে, আমাদের সন্তানেরা সেখানে পড়াশোনা করতে যাবে। এবং তিনি গর্ববোধ করেছেন পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের যেই মানগুলো দেখে। সেটি নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু উন্নত হয়েছে। তারপর আপনাকে জানতে চাই যে এই বিষয়টি কি সুদূর প্রসারী একটা প্রভাব ফেলবে না বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে তাদের জঙ্গিবাদী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে নানান ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেখানে আমাদের সন্তানেরা পৃথিবীর এত দেশ থাকতে কেন পাকিস্তানমুখী হবে? আপনার প্রতিক্রিয়া? আমি কথাটি আগে উত্তর দিয়ে গিয়েছি। ব্যক্তিগতভাবে কে কি পাকিস্তানের পক্ষে বিপক্ষে বললো সেটা আমার কাছে কোনো প্রশ্ন না। পাকিস্তান শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে উৎসর্গে অনেক বেশি উন্নত হয়ে যাবে বা গেছে, এটা যারা মনে করে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি পাকিস্তান এখনো একটা পশ্চাৎমুখী সাম্প্রদায়িক রাজনীতির দেশ, এবং ওইখানে স্বৈরাচারের অবস্থানটা কোনো পরিবর্তন হয় না। এটা দেখলেই বোঝা যায়। তার সাবেক 2 বারের প্রধানমন্ত্রী সারা বিশ্বে যার নাম শুনলেই শ্রদ্ধা করেছে, ইমরান খানকে জেলে রেখে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজে পাকিস্তানের ব্যাপারে এইসব গৌরবময় কথা যারা বলে তাদের সঙ্গে আমার মিল হবে না, আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না বলে দুঃখিত। অনেকের আগ্রহ, আপনি একটা দলীয় আদর্শের মধ্যে থেকেও একটা বিশেষ রাজনৈতিক দল বা বিএনপির আপনি সংসদ সদস্য হয়েও আপনি আপনার অবস্থান থেকে সত্য উচ্চারণ করে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জায়গা থেকে দল যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আপনি আপনার জায়গা থেকে, আপনার আদর্শের জায়গা থেকে আপনি বিরোধিতা করে যাচ্ছেন। অনেকে মনে করেন যে এর দ্বারা আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনাকে খেসারত দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত সেই খেসারত গুলো মাথায় নিয়ে আপনি দলীয় আদর্শ ঠিকই আপনি সমন্বয় রাখছেন, কিন্তু জাতীয় ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনার নীতিবোধ গুলো আমাদের সামনে তুলে ধরছেন। আপনি কোত্থেকে মানে কোনো ধরনের আশঙ্কা ভবিষ্যতে করছেন কিনা যে এর মাধ্যমে আর নতুন করে কোনো খেসারত দিতে হতে পারে? এটা আমার অসংখ্য মানুষের ইচ্ছা। খেসারত দেওয়ার পর কি আছে? ফজলুর রহমান
এটা খেয়ে সারা দেওয়ার কিছু নাই। মনে করেন আমি এমপি মন্ত্রী কিছুই হইলাম না, কিন্তু আমি একটা ফজলুর রহমান, এই Right. নামটা তো নাকি কেউ মুছে দিতে পারবে না। এক, দুই হইল আমি একসময় আওয়ামী লীগ করতাম, কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ যতদিন পর্যন্ত কিছুটা রক্ষা করতে পেরেছিল আমি তাদের সঙ্গে ছিলাম, কিন্তু আওয়ামী লীগ যখন হাইব্রিডদের মাধ্যমে পরিচালনা মুক্ত অর্থনীতির নামে লুটেরা অর্থনীতির সমর্থন দিয়ে দিল, তারপর থেকে আস্তে আস্তে আমার সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করলো। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, তখন কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে ছিলেন ওই আন্দোলনে, মধুর সহ জাতীয় পার্টি হিসাবে ছিলেন। 96-র কথা বলছি আমি, 96-র আগের কথা। এবং সেই আন্দোলনটা কিন্তু জামাতের সঙ্গে সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না। কাজে আমার নামটা আপনারা নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখুন। আমি কিন্তু এই ব্যক্তি শেখ হাসিনার সামনে, পরে আর মিটিংটা হইতে পারে না, আমার নামটা নোট অফ ডিসেন্টের খাতায় লিখতে হচ্ছে যে জামাতের সাথে আমি ঐক্য চাই না। এরপর থেকে আমি আর আওয়ামী লীগ করতে পারি নাই। আমি যখন যে অবস্থানে ছিলাম, কৃষক শ্রমিক জনতা লীগ কাদের সিদ্দিকী সাহেব এবং আমি মুক্তিযুদ্ধের কথা থেকে, অবস্থান থেকে সরি নাই। এখন যখন প্রয়োজনের সময়ে বিএনপিতে আসছি, অস্তিত্বের প্রশ্নে বলেন আর যে প্রশ্নেই বলেন, বেগম খালেদা জিয়া যখন আমাকে ডাকলেন, আমি যখন গেলাম, আমি কিন্তু খুব ভালোভাবে উনাকে, উনার কাছ থেকে পারমিশন বলেন, অনুমতি বলেন অথবা সম্মতি বলেন, সবকিছুই নিয়েছি। যেখানে যে অবস্থানে থাকি, আমার রাজনীতির মূল উৎস মুক্তিযুদ্ধ এবং তার চেতনা, আমি মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরতে পারবো না। আপনার এই কথাটা খুব ক্লিয়ার। আমি যে কারণেই হোক, আমার জন্মের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। যেখানে যে অবস্থানে থাকি আমি সেই অবস্থান থেকে সরব না, সেই অবস্থান থেকে আমি কথা বলছি। আমি দলের কোনো ক্ষতি করছি না, বরং দলকে বাঁচানোর জন্য বা দলকে এগিয়ে নেওয়ার জন্য বা দলের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য যে কথাগুলো আমি বলেছিলাম, যে কথার কারণে একসময় দল আমাকে সাময়িকভাবে বহিষ্কারও করেছিল, পরবর্তী সময়ে দল যখন বিপদে পড়েছে জামাতের সঙ্গে ইলেকশনে মুখোমুখি হয়ে, দলকে কিন্তু বলতে হয়েছে ইয়েস, আমরা হলাম শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি। এই কথা কই দলকে আজকে 209 সিটে মেজরিটি পেতে হয়েছে। আমি সেই কথাটাই বলতে চাই, বিএনপি যতদিন শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পথে থাকবে, ততদিন বিএনপি নিজেকে মাথা উঁচু করে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবে এবং সম্মান পাবে। কিন্তু মুক্তিযুদ্ধের পথ থেকে বিএনপি যদি সরে যায়, তাহলে কি হবে আমি বলতে পারবো না। কথাটা খুব কাজে আমি আওয়ামী লীগের প্রসঙ্গে যখন এলো, তখন অনেকেরই এখন এক ধরনের অস্বচ্ছ ধারণা রয়েছে, ধারণাটা ঠিক স্বচ্ছ নয়। যেই জায়গায় তা হচ্ছে, আওয়ামী লীগ আপনাকে বহিষ্কার করেছিল নাকি আপনি আওয়ামী লীগ নিজ থেকে ছেড়েছিলেন? এর উত্তরটা অনেকেই জানতে চান, অনেকের কাছে এই বিষয়টি অস্পষ্ট। আমি আওয়ামী লীগ ছেড়ে যাই নাই। আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছিল বিনা নোটিশে, বিনা শোকজ নোটিশে, আজীবনের জন্য। ওকে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে মুক্তিযুদ্ধপন্থী বলে যারা নিজেদেরকে দাবি করেন অথবা আওয়ামী মনোভাবাপন্ন যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের 40 জনকে বাদ দেওয়া হলো। এভাবে বাংলাদেশের যে প্রায় 86টি সম্ভবত আইনজীবী সমিতি রয়েছে, আমার যদি ভুল না হয়ে থাকে, তার মধ্যে এখনো যে পর্যন্ত যে কটি নির্বাচন বাকি রয়েছে, সেখানেও সম্ভবত আওয়ামী মনোভাবাপন্ন যারা প্রার্থী তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হবে, সুপ্রিম কোর্টে যেমন রাখা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথমবারের মতন আওয়ামী পন্থী আইনজীবীদেরকে নির্বাচন থেকে বের করে দেওয়া হলো। আমি যদি একটু আপনাকে ধরিয়ে দিই যে বিএনপি মানে আওয়ামী লীগের 16.5 বছরের শাসন আমলে বিএনপি নেতা কর্মীরা অনেকভাবে নির্যাতিত হয়েছে, এটা সত্য কথা। জেল, জুলুম, হুলিয়া ইত্যাদি ইত্যাদি। নির্বাচনেও তাদেরকে নানান ভাবে পরাস্ত করা হয়েছে, নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের মতো জায়গাতে এমন রেকর্ড তারা করতে পারেনি যে বিএনপি মনোভাবাপন্ন প্রার্থীদেরকে বাইরে রাখবে, যেটি এবার হলো।
এর মধ্য দিয়ে কি আবারও সেই আওয়ামী পথে যাচ্ছে বিএনপি? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, এই কাজটি, এই দুষ্কর্মটি, আমি বাংলাতে আবারও বলি, দুষ্কর্মটি কিন্তু প্রথমে শুরু করেছে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগে যাদের সঙ্গে আমার কথা হতো তাদেরকে বলতাম, অনেক সময় আওয়ামী লীগের প্রায় উকিলদের বেশিরভাগের সঙ্গে আমার কথা হতো, তাদেরকে বলতাম এটার জবাব, এইটার কিন্তু পরিণতি একদিন ভালো হবে না, তোমরা এইসব কাজ করো না, ফেয়ার ইলেকশন করো, সুপ্রিম কোর্টগুলোতে ফেয়ার ইলেকশন করো। কারণ আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই, আমরাই হলাম এদেশের শ্রেষ্ঠ গণতন্ত্রী কমিউনিটি। তোমরা বিএনপি কে ইলেকশন করতে দেও, দিয়া ইলেকশনের 3 দিন আগেই তাদের কাউকে কাউকে পুলিশ দিয়ে দৌড়াইয়া বাড়ি পাঠাইয়া দেওয়া হয়, আর ইলেকশনের দিন পিটাইয়া রাস্তায় ফেলায় আবার তাদের নামে কেস দেওয়া হয়, দেখানো হয় যে আওয়ামী লীগ বুটে পাস করে গেছে। এখন ডিগ্রিটা আর একটু বাড়ছে, বিএনপি একটু বুদ্ধিমান, কাজেই তাদের ডিগ্রিটা একটু বাড়ছে, যে মারামারি করে লাভ নাই, তোমাদেরকে ইলেকশনই করতে দিব না। ওরা ইলেকশন করতে দিয়ে মারামারি করে বাইর করে দিত, ইলেকশনের রেজাল্ট দিত না আওয়ামী লীগকে পাস করলেও, আর এরা ইলেকশনই করতে দেয় না। এটা ডিগ্রির পরিবর্তন হয়েছে, কোনোটাই ভালো না। দুইটাকে আমি নিগেট করি, দুইটাকে আমি অস্বীকার করি এবং দুইটাকে ঘৃণা করি বলবো, এখনো ঘৃণাটা শুরু হয় নাই। এই কাজ করলে পরে ওই যে স্বাধীনতা বিরোধী শক্তির সামনে চলে আসবে, এটা কিন্তু বইটা খুব অ্যালার্মিং। এই নীতি, এই কৌশল, এইটা সঠিক না, যে কাউকে অন্তত এইসব অবস্থানে ইলেকশন করতে না দেওয়া। আমি মনে করি সবাইকে ইলেকশন করতে দেওয়া উচিত ছিল। আগে যে আওয়ামী লীগ বিএনপি কে ইলেকশন করতে দেয় না, সেটা ছিল ভুল। এখন যে বিএনপি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেয় না, এই ভুলটাও প্রমাণিত হচ্ছে এবং হবে। যদি এই ধারা অব্যাহত থাকে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তো অভিযোগ আছে অনেক কিছু, যার কারণে মানুষের এক ধরনের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, যদিও তার সাথে অনেক ধরনের ডিজাইন অ্যাড হয়েছে, মেটিকুলাস ডিজাইন। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তো ছিল নির্বাচন নিয়ে, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে নির্বাচনকে একেবারে নির্বাসিত করা। তো সেই একই পথে যদি বিএনপি হাঁটে, আপনার দল হাঁটে, সেক্ষেত্রে কি আবারও এক ধরনের গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছি আমরা? হ্যাঁ, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা কাজ আপনি করলে, যেমন 2+2=4, আমি করলে 2+2=4 বা 4। জিনিসটা এরকম, যে কাজটা, যে অন্যায়টা আপনি করলে যে রেজাল্ট আসবে 2-2-4, আমি করলে সেই রেজাল্টই আসবে 2-2-4। শুধু ব্যক্তির পরিবর্তন হবে। আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করছে, যে কঠিন ভাবে অন্যায় কাজগুলো করছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই রেজাল্ট আসবে, রেজাল্টের কোনো বেশ কম হবে না, এক রেজাল্ট আসবে। আরেকটা খুব সাম্প্রতিক বিতর্কিত ইস্যুর বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। অনেকেই অনেক ধরনের কথা বলছেন, সুশীল সমাজ থেকে শুরু করে মানে গবেষক বা রাজনৈতিক মহল। আমরা মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, যে এই বিষয়টি সংসদে আলোচনা হওয়া উচিত ছিল কিনা, এবং স্পেসিফিক্যালি আপনার ব্যক্তিগত অভিমত মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে, যে এটি আসলে বাংলাদেশকে ভয়ঙ্কর একদিকে নিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে এমন কথাবার্তা উঠেছে, তার সঙ্গে আপনি একমত কিনা, যেটি ডক্টর ইউনূস এটা হলো বলছিল। 1757 সনের 23শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে রেজাল্ট বাঙালির জীবনে আনছিল, বাংলার জীবনে আনছিল, ওই ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই রেজাল্ট আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। এটাকে সংশোধন করতে হবে, সংশোধন না, শুধু এটাকে বাতিল করতে হবে বলে, যদি দেশ স্বাধীন রাখতে হয় বাতিল করতে হবে। ইয়েস, সেই মেরুদণ্ড থাকা উচিত। আমেরিকাকে যে বলতে পারবে যে আপনার দেশ একটা অনির্বাচিত ইন্টারিম সরকারের সঙ্গে আপনারা যে চুক্তিটা করেছিলেন, সেইটা আমরা পুনর্মূল্যায়ন করতে চাই, আমরা পুনর্বিবেচনা করতে চাই, লেট আস সিট ইন দ্য টেবিল।
কিন্তু তার কি কোনো সম্ভাবনা আছে? বিএনপি তো সেটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি এটা বলতে পারবো না, আমি ওই লেভেলে এই লেভেলের আমি লোক না। সম্ভাবনা আছে কিনা এই কথাটা, কিন্তু সম্ভাবনা টেবিলে বসা উচিত এটা আমি জানি, কিন্তু আমি হবে কিনা এটা আমি জানি না, কারণ আমি ওই লেভেলের লোক না দলের। জি, কেন আপনি ওই লেভেলের লোক না সেটা তো আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, সে বিষয়ে কোনো মন্তব্য করবো না। আহ আরেকটি যে বিষয় যেটি মহামারী আকারে দেখা দিয়েছে, আহ হামে যেভাবে শিশুরা আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের খামখেয়ালি পাড়ার সিদ্ধান্তের কারণে আজ সারা বাংলাদেশ একটা গভীর সংকটে। কিন্তু সে বিষয়ে যখন সারা দেশ থেকে একেবারে সচেতন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন অভিজ্ঞ মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনূস সহ তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করতে হবে তদন্ত সাপেক্ষে, আমরা সরকারের মধ্য থেকে তেমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এতবার একটি ভয়ঙ্কর সংকটের মুখেও আপনার আবেদনটা কি থাকবে, আপনি সরকার দলীয় সংসদ সদস্য হওয়া সত্ত্বেও? না, আমি মনে করি যে ইউনূস সাহেব 18 মাসে যা করেছেন এটা দেশের বিরুদ্ধে করেছেন। এক সময় আমি তার পক্ষে ছিলাম, সেই কারণে আমি তওবা করছি, অনেক আগেই করেছি, যে উনি অনেক উঁচু মাপের মানুষ, 10টা প্রধানমন্ত্রীর চেয়ে উনি অনেক বেশি সম্মানিত। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না, কথাটা সঠিক নয়। ইউনূস সাহেব যা করেছেন এবং তার সরকার যা করেছে, এই ব্যাপারে হিসাব নিকাশ হওয়া দরকার, এবং হিসাব নিকাশ হলে অনেক ভাবে মানুষ তুলনা করবে যে 15 বছরের ফ্যাসিস্ট শাসন বা স্বৈরাচারী শাসন আর ইউনূসের 18 মাসের শাসনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনটা কম বেশি, এটা তখন হবে, বিবেচনায় আসবে মানুষের, তখন মানুষ বুঝতে পারবে। ইউনূস সাহেব দেশের ক্ষতি ছাড়া কোনো ভালো করে নাই তার সরকার। তারা চুরি চুট্টামি থেকে ধইরা, মদ থেকে ধইরা, তারা এই দেশে লুটপাট করার থেকে ধইরা 3 মাসে একজন প্রাইভেট সেক্রেটারির মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি 300 কোটি টাকা চুরি করার থেকে ধরে এই চোর চোরটাদেরকে নিয়ে, মবকারীদেরকে নিয়ে, এবং বেআইনি ভাবে এই দেশে যে রাষ্ট্রটি চালিয়েছে, এর একটা হিসাব 18-19 মাসের একটা হিসাব আমাদের সরকার নিবে বলে আমি মনে করি, নেওয়া উচিত। যদি না নেয় তাহলে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এই কথাটি হয়তো বা আমাদের বেলায় সত্য হবে। আপনি নিজেও ডক্টর ইউনূস সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং 18 মাস তো আপনি প্রথম দিকে ডক্টর ইউনূসের প্রশংসা করলেও আপনি খুবই দ্রুত আপনার যেই গভীর চিন্তা ভাবনা সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল এবং শুরু থেকেই আপনি ডক্টর ইউনূসের নানান কাজে বিরোধিতা করে আসছেন এবং অনেক কাজে প্রত্যক্ষ সাক্ষী এবং তার শাসনের অন্যতম শিকার আপনি নিজেও হয়েছেন। আপনার উপরে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, আপনাকে নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল ডক্টর ইউনূসের প্রচ্ছন্ন এক ধরনের সমর্থনে। আপনার বিষয় নয়, সারা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে, আপনি যদি বিচারকের আসনে বসতেন, এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন হচ্ছে আমি জানি, তারপরও আপনি যদি বিচারকের আসনে বসতেন, আপনি ডক্টর ইউনূসের বিচারটা কিভাবে করতেন? আমি যদি বিচারের আসনে বসতাম, আমি তো বসিনি, আমি তো একটা রাজনৈতিক দলের সদস্য এখনো আছি। হাইপোথেটিক্যাল কথাটা আমি নাই বা বললাম। আমি বিচারের আসনে না, আসলে বিচার যদি এদেশে থাকতো তাহলে খুব সঠিক বিচারটা বিগত 18 মাসের সরকারের হতো। যদি রিয়েল বিচার বিভাগ, যদি বিচার ব্যবস্থাপনা অথবা বিচার বিভাগের স্বাধীনতা যদি থাকতো, আইনের শাসন, তাইলে 18 মাসের সরকারের অবশ্যই বিচার হতো। কিন্তু বাংলাদেশ, এটা দুর্ভাগ্যজনক, যে কারণে 30 লক্ষ লোক জীবন দিয়ে একটা দেশ সৃষ্টি করছিল, আমরা তার এটা শুধু স্বপ্নেই দেখছি বা আমাদের স্বপ্নই রয়ে গেল, বাস্তবতা এখনো আসেনি। কবে আসবে আমি জানি না। যে এই দেশে এমন একটা শাসন ব্যবস্থা আসা দরকার, এমন একটা দল ক্ষমতা আসা দরকার। আমাদের দলে যে ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী বলছে এটা আমাদের ক্ষমতা না, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করা দরকার, এবং দায়িত্ব পালন করতে হলে নীতিগত অবস্থানটা একদম ক্লিয়ার হওয়া দরকার। সেই নীতিগত অবস্থানটা ক্লিয়ার না হলে সম্পূর্ণ দায়িত্ব পালন করা হবে না। আমি এই কারণেই বলি, এই দেশটা মুক্তিযুদ্ধের পথে, মানুষের মুক্তি সংগ্রামের পথে যদি চলে তাহলে সবকিছু ঠিক হবে। এছাড়া এই দেশে ওই প্লাস মাইনাস
এটা ওই আমি ওই দিনও বলছি, আজকেও বলি, অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ, আমার 10 কেজি দুধ আছে আর আপনার কাছে 250 গোবর আছে, দুইটা মিক্সচার করে একসাথে খাওয়ার নাম কিন্তু অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ না। কথাটা কি আপনি বুঝছেন? আমার 10 কেজি দুধ আছে, সেটা আপনি বললেন যে আমার 250 গ্রাম একটু গোবর মিশায় নেন, দুইজনে মিলেমিশা খাই, এটা হবে না। মিলেমিশা খাইতে হবে। আমার 10 কেজি দুধের মধ্যে আপনিও 10 কেজি দুধ মিশাইতে হবে, নট 250 গোবর, 250 গ্রাম গোবর। আমাদের দেশে সেই ভাগটা পরিষ্কার হতে হবে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।